অস্ত্র মামলার আসামি ৬ নেতার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় পুলিশের ব্যাপক সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। শাটেলের যে চালক এবং সহকারী চালক যে আছেন, এলএম লোকোমোটিভ মাস্টার যাকে বলে, এলএম এবং এলএম দুজনকেই দিয়ে তারা ইঞ্জিন থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুমিল্লায় হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আপিল বিভাগে বহাল। মুক্তির দাবিতে আবারও ঘরোয়া অনশন বিএনপির। আবেদন করলে প্যারোলে মুক্তির বিষয়ে ব্যবস্থা, বলছে সরকার। আত্মসমর্পণ করতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠনের ৬ শতাধিক সদস্য। স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্বুদ্ধ করেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের বিভিন্ন জেলা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। ১৪ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় ওয়ার্ড বয়, টেকনিশিয়ান। সহায়ক জনশক্তি নিয়োগের ব্যাপারে উদাসীন স্বাস্থ্য বিভাগ। উপজেলা পর্যায়ে সংকট চরমে। এবং শবে বরাত সামনে রেখে বেড়েছে চিনির দাম। সরবরাহ পর্যাপ্ত থাকায় সর্বনিম্ন পর্যায়ে পেঁয়াজ ও ছোলার দাম। স্থিতিশীল ভোজ্য তেলের বাজার। অস্ত্র মামলার আসামি ৬ নেতার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় এক পুলিশ সদস্য সহ ১০ জন আহত হন। এর আগে সকালে ১৬ শহর এলাকায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করে আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে ছাত্রলীগের একাংশ বিক্ষোভ করলে পুলিশ জল কামান এনে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে ৫ পুলিশ সদস্য ও ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত হন। চলাফেরার সমস্যা, আমরা একটু মেন্টালি একটু ডিপ্রেস থাকি, আতঙ্কে থাকি, প্রচন্ড আতঙ্কে থাকি। অসমান বিশাল একটা মামলা, তো সেই নিরপরাধ ভাইদেরকে আমরা ছাড়ানোর জন্য আমরা মূলত আন্দোলন করছিলাম। ভাইদের যতদিন না মুক্তি হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এর আগে নগরীর বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী সবগুলো শাটল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। ট্রেনের হুইস পাইপ কেটে চালককে নামিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। আমাদের কর্মচারীদের নিরাপত্তার কারণে পরবর্তী ট্রেনগুলো চালানো হয় নাই। এই পাশাপাশি দুইটা শাটেলেরই যে ভ্যাকুয়াম পাইপ, হুস পাইপ বলে, এটার প্রথম শাটেলেরও 4টা দিয়ে পাইপ বিভিন্ন জায়গায় কেটে দিয়েছে। এক সপ্তাহ আগে ছাত্রদের একটি আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই জেরে ৪ দফা দাবিতে কর্মসূচি শুরু করে ছাত্রলীগের একাংশ। সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিকুল, শফিক, আপনাকে যেটি বলতে পারি, এখন বলা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে এতক্ষণ যে বিশৃঙ্খলা বেশ ছিল সেটি এখন স্বাভাবিক রয়েছে। এখন আমরা উপাচার্যের সে বাসভবনের উপাচার্যের যে অফিস রয়েছে সেখানে আমরা রয়েছি। তিনি বলছেন যে কিছুক্ষণ আগে তিনি বলেছে আসলে যারা নাশকতা সৃষ্টি করবে, যারা মাদক বা যারা অন্যায় করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এবং তিনি এটি বলেছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের নিয়মেই চলবে এবং বিশ্ববিদ্যালয়কে যারা উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে দামিয়ে দেওয়া হবে। এর কিছুক্ষণ আগে কিন্তু প্রক্টর আলী আসগর তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি বলছেন যে একটি কথা বলছেন যে এখানে একটি গুজব ছড়ানো হচ্ছে, তাদেরকে অস্ত্র মামলায় তাদেরকে আটক করা হয়েছে। তিনি বলছেন তাদেরকে অস্ত্র মামলা আটক করা হয়নি এবং তাদেরকে যে সেখানে একটি হল থেকে যে বিভিন্ন রামদা বা বিভিন্ন লোহা পাওয়া গেছিল সেই ঘটনার কেন্দ্রে তাদেরকে আটক করা হয়েছে। আপনি হয়তো জানেন যে সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের যে 0 পয়েন্ট রয়েছে সেখানে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং তাদেরকে প্রথমে পুলিশ তাদেরকে উঠে যাওয়ার জন্য বলেছেন। তা যে সেখান থেকে না উঠাতেই পুলিশ তাদেরকে সেখানে ছত্রভঙ্গের চেষ্টা করে। প্রথমে লাঠি সোঁটা দিয়ে এবং টিয়ারশেলে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করে। এই সময় পুলিশের সাথে
ছাত্রলীগের কর্মীদের সাথে ধরনের হামলা আবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং ছাত্রলীগের কর্মীরা ইট পাটকেল লিপ্ত করে এতে 5 সদস্য আহত পাশাপাশি পুলিশ 5 জন আহত বলে আমরা জানতে পারি। তো এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং ভিসি এবং প্রক্টর মহোদয় এখানে বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের গতিতেই চলবে। এখানে কেউ যদি উশৃঙ্খল বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের কাউকে ছাড় দেওয়া হয় সেই বিষয়টি বলেছেন। তো সবকিছু মিলে এখন বলা যেতে এখন মোটামুটি পরিস্থিতি এখন শান্ত আছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল 10:30 থেকে এই কর্মসূচি শুরু হয়। সকালে মিলনায়তনের বাইরে অনশনের জন্য বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন, কিন্তু লিখিত অনুমতি না থাকায় কর্তৃপক্ষের আপত্তির মুখে মিলনায়তনের ভেতরে এসে কর্মসূচি শুরু করেন তারা। এতে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন স্তরের নেতারা। বক্তব্যে নেতারা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এর আগে গত 23 মার্চ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারা অনশন কর্মসূচি পালন করে। দর্শক, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই মুহূর্তে আছেন রিপোর্টার সালাহউদ্দিন সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন। মামুন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবিতে এই গণ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। আজকে এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাইরে তারা সকালে অবস্থান নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এখানে অনুমতি না থাকার কারণে কিন্তু এই অডিটোরিয়ামের ভেতরেই এই কর্মসূচি করতে হচ্ছে। সকালে তারা অবস্থান নেওয়ার পর আপত্তি জানানো হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষের পক্ষ থেকে। তারা বলেন যে বাইরে অনুষ্ঠান করার জন্য বা এই কর্মসূচি করার জন্য কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি, সে কারণে তারা কিন্তু ভিতরে এসে এই কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও শীর্ষ নেতারা রয়েছেন এখানে। পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের 2-1 নেতাও এসেছেন, তারাও কথা বলেছেন। বিশেষ করে মাহমুদুর রহমান মান্না, তিনি কথা বলে চলে গেছেন এবং 20 দলের 2-1 নেতাও এখানে কথা বলেছেন। আরও বলা যায় যে এখানে যে মাঝারি সারির নেতারা কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত বক্তব্য রাখছেন। দলের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো নেতা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও যে নেতারা রয়েছেন তাদের কেউ কিন্তু এখনও কথা বলেননি। আর যারা এখন পর্যন্ত কথা বলছেন তাদের অধিকাংশ বক্তাই কিন্তু বিএনপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে কথা বলছেন, নেতৃত্বের দুর্বলতা নিয়ে কথা বলছেন। তারা বলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে সেভাবে আন্দোলন করতে পারেনি, এ কারণে তারা তাদের নেতৃত্বকেই কিন্তু দোষারোপ করছেন। পাশাপাশি দল যাতে সামনে ভালো মতো আন্দোলন করতে পারে, নির্দেশনা দিতে পারে আন্দোলনের এবং রাজপথে নামতে পারে, সে ধরনের তারা কর্মসূচি চাচ্ছেন। সেই কর্মসূচি চেয়ে এখানে যে নেতারা রয়েছেন তাদের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করছেন। আর এখানে যে কর্মসূচি এটি কিন্তু বিকেল 4টা পর্যন্ত চলার কথা। পরবর্তীতে এখানে ঘোষণা দেওয়া হয় যে এই কর্মসূচি চলবে বিকেল 3টা পর্যন্ত। তবে এখন যে অবস্থা দেখছি, এখনো যেহেতু নীতি নির্ধারণী পর্যায়ের কোনো নেতা এখন পর্যন্ত বক্তব্য রাখেননি এবং অনেক বক্তা এখানে রয়েছেন এবং শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন, তাদের বক্তব্য দিতে আরও সময় লাগবে। অর্থাৎ আমরা ধারণা করছি যে 3টার পরও হয়তো এই প্রোগ্রামটি চলবে। এখান থেকে কি ধরনের নির্দেশনা আসে এবং যারা বক্তব্য দিলেন সেই বক্তব্যের প্রেক্ষিতে যারা নেতা রয়েছেন তারা কি বলেন সেটি এখন দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবরাখবর। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি এবং সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে। কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জন হত্যা মামলায় বেগম জিয়ার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন আর 2টি মামলায় জামিন পেলেই মুক্তি মিলবে বেগম জিয়ার। তবে প্যারোল নয়, আইনি প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি চান তারা। আরও মামলা থাকায় সহসায় মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বেগম জিয়ার বিরুদ্ধে নাশকতার যে কটি মামলা হয়েছে তার মধ্যে কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে হত্যা মামলা অন্যতম। এই মামলায় হাইকোর্টের জামিনের আদেশ রোববার আপিল বিভাগে বহাল থাকার পর বেগম জিয়ার আইনজীবীরা বলছেন জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন পেলেই মুক্তি মিলবে বেগম জিয়ার। প্যারোল নয়, আইনি প্রক্রিয়ায় মুক্তি চান তারা। ম্যাডাম খালেদা জিয়ার প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দিবেন কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা চাই আইনগতভাবে তাকে মুক্তি দেওয়া। আমরা আশা করি তাকে আমরা ত্বরিত
তাদেরকে জামিন পাবো, যদি সরকার বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বাধার সৃষ্টি না করে। যদিও বেগম জিয়ার অন্য আইনজীবীরা বলছেন এ দুই মামলা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা থাকা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার আরো দুই মামলায় জামিন নিতে হবে বেগম জিয়াকে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন বাকি মামলাগুলোর জামিন পাওয়া সময় সাপেক্ষ ব্যাপার। প্যারোলের কথা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন, এটা খুবই মানবিক দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন, এবং এটাকে নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই। 2015 সালে বিএনপি জামায়াতের অবরোধ চলাকালে বাসে পেট্রোল ঢেলে দেয়া আগুনে 8 জন নিহত হয়। এই ঘটনায় বেগম জিয়াকে হুকুমের আসামি করে বিএনপি জামায়াতের 56 জনের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনও কোনো আবেদন সরকারের কাছে আসেনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্যারোলের আবেদন জমা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কোয়ার্টারে অপরাধ বিষয়ক আন্তর্জাতিক একটি কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যদি তিনি আবেদন করেন, আমরা পরীক্ষা নিরীক্ষা করব। আমাদের যদি আইনের কোনো থাকে তাহলে পরীক্ষা করে আমরা জানাবো আপনার। তাদের এটা প্র্যাকটিস হয়ে গিয়েছে, মাঝে মাঝেই তারা বিভিন্ন ধরনের অ্যালার্ট ঘোষণা করেন। আমাদের জানা নেই বাংলাদেশে কেন এই অ্যালার্ট ঘোষণা করলেন। আমাদের এখানে এমন কোনো সিচুয়েশন ঘটেনি যে কোনো দেশ মনে করবেন যে তারা হুমকির মুখে আছেন, তাদের নাগরিকরা, তাদের দেশের সিটিজেনরা এই দেশে নিরাপদ নয়। আন্দোলন করে বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। বেগম জিয়ার মুক্তি রাজনৈতিক কোনো বিষয় নয় বলেও জানান তিনি। যারা আইনের শাসনে বিশ্বাসী তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দণ্ডপ্রাপ্ত কায়দির মুক্তির জন্য চেষ্টা করতে হবে। বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়া, তাকে মুক্ত করা ছাড়া দ্বিতীয় আরেকটি অপশন আছে, সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি তার অপরাধের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে, সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন। এই দ্বিতীয় আরেকটি বিধান আছে। দুপুরের সময় আরও থাকছে। মদ পানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসাধীন রুয়েটের আরও একজন। পাবনায় মারা গেলেন রুশ প্রকৌশলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত এনরিকো নানজিজিয়াটা। সকাল 10টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। এ সময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিম সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের আর্থসামাজিক বাস্তবতায় চরমপন্থী দলগুলোর রাজনৈতিক আদর্শ গুরুত্বহীন হয়ে পড়েছে। পাশাপাশি বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরার ভিত্তি দিয়েছে চরমপন্থী সংগঠনের সদস্যদের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15 জেলার নিষিদ্ধ ঘোষিত 4টি চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য মঙ্গলবার পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছে। তাদের অনেকের সঙ্গে কথা বলে আত্মসমর্পণের এসব কারণ জানা গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘুরে এসে আরও জানাচ্ছেন ওমর ফারুক। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার 45 জন সদস্য ও 13টি আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন নাম পরিচয় গোপন রাখতে চাওয়া রাজবাড়ির এই চরমপন্থী নেতা। তিনি জানালেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনের জলদস্যু এবং মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের ঘটনা থেকে তিনি ও তার রাজনৈতিক সঙ্গীরা উদ্বুদ্ধ হয়েছেন। তবে এর পেছনেও কাজ করেছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার আদর্শের প্রতি আস্থাহীনতা এবং ব্যক্তিগত জীবনের নানা গ্লানি। যারা আত্মসমর্পণ করছে ওরা খুব ভালো আছে এবং প্রাথমিক অবস্থায় আমরা চিন্তায় ছিলাম যে এদেরকে মাইরেই ফেলায় না কি সরকার কি করে, তো দেখলাম যে না, এরা খুব ভালো অবস্থানে আছে। আমার কাছে কাল্পনিক মনে হয়, কারণ কি এই আপনার সিরাজ শিকদারের যে আইন কানুন, এর তো নিজস্ব আইন, আমি এর মধ্যে কোনো বাস্তবিক কোনো দিক পাইনি।
খুলনার পূর্ব বাংলা সর্বহারা পার্টির এই সদস্যের কণ্ঠে নেতাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আর অন্ধকার পথে নিয়ে যাওয়ার অভিযোগ। আমাদেরকে অরিজিনালি ভুল পথে নিয়ে যাওয়া হয়েছিল। আজ 10টা বছরের মতো পালাই বেড়াইছি, বাবা মা সন্তান স্ত্রী থুয়ে যে জীবন কাটাইছি আর কি, এই জীবন না হচ্ছে বড় লোকের চান্দা ধরে, ঠিক আছে, নিয়ে গরিবের দেবে এই কথা বলে, কিন্তু যে আমরা পরে দেখি যে না, অরিজিনালি লিডাররাই আছে নিয়ে চুষে খায় আর আমাদেরকে ব্যবহার করে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে এক নামে পরিচিত এই চরমপন্থী নেতা জানালেন, আঞ্চলিকভাবে সিদ্ধান্ত নিয়ে আত্মসমর্পণ করছেন তারা। 2008 সালে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহারে একটা পয়েন্ট ছিল, আমাদের মতো যারা আর কি তাদেরকে সাধারণ জীবনে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই সুযোগটাকেই আমরা কাজে লাগাচ্ছি। সিরাজগঞ্জ এলাকার প্রায় 100 সদস্যকে নিয়ে আত্মসমর্পণ করছেন 80 দশক থেকে চরমপন্থী তৎপরতার সঙ্গে যুক্ত লাল পতাকার এই সংগঠক। আত্মসমর্পণে কি দক্ষিণ পশ্চিম অঞ্চলে শান্তি ফিরবে, এমন প্রশ্ন ছিল তার কাছে। আমরা যে সময় 600 আত্মসমর্পণ করতেছি, তাহলে কিন্তু অবশিষ্ট হচ্ছে 1/3। যেহেতু 100% থাকেই কিছু করতে পারে নাই বা পারি নাই, ব্যাপার হলো 1/3 কী করবে। মাননীয় প্রধানমন্ত্রী যে সময় আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে, সাধারণ জীবন ফেরত দেবে, তখন তো ওই সমস্ত ব্যক্তিরা 1/3 তারা তো আমাদের কাছে মার্কিন করা, তারা কোনো কিছু করতে গেলে কি আমরা ছেড়ে দেব? মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে নিষিদ্ধ ঘোষিত লাল পতাকা সর্বহারা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও কাদামাটির 600-এরও বেশি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন। ওমর ফারুক, সময় সংবাদ, পাবনা। সহায়ক জনশক্তির তীব্র সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে দেশের স্বাস্থ্যসেবা। হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের সংকট আমলে নিলেও সহায়ক জনশক্তি নিয়োগের ব্যাপারে উদাসীন স্বাস্থ্য বিভাগ। দুর্নীতি বন্ধ, রেফারেল সিস্টেম কার্যকর এবং শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমেই রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাবে বলে মত বিশেষজ্ঞদের। জাতীয় বিশ্ব স্বাস্থ্য দিবসে ওমর ফারুকের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। 414 শয্যার জাতীয় হৃদরোগ হাসপাতাল, অথচ ইনডোর আউটডোর মিলে প্রতিদিন রোগীর চাপ থাকে অন্তত 2000। সম্প্রতি নার্সের সংখ্যা কিছুটা বাড়লেও স্টাফ রয়েছে 450-তেই। ওয়ার্ড বয়, পিয়ন, টেকনিশিয়ান সহ সহায়ক জনশক্তির তীব্র সংকট চিকিৎসক ও নার্সকে বাড়তি চাপে রাখায় রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। প্রয়োজনে ডাক্তারকে আমাদের দরকার হয়, তখন আমরা ডাক্তারের পাই না, তো মাঝে মাঝে নার্স আসে। 200 থেকে 250 রোগী রেগুলারলি থাকে, আর 22 থেকে 25 জন মেয়ে থাকে। এই কারণে রোগীদের বেসিক যে সেবাটা এটা আমরা দিতে পারতেছি না। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জনবল যারা সেবার কাজে সরাসরি জড়িত, তাদের জনসংখ্যা অ্যারাউন্ড হচ্ছে 350 থেকে 400। 60-70টা পেশেন্টের জন্য আমরা একটা ওয়ার্ড বয়, একজন আয়া, একটা ওয়ার্ড বয়ের মাধ্যমে কি টোটাল সার্ভিসটা আমরা এনশিওর করতে পারতেছি না। চিকিৎসক ও নার্স স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকায় হরহামেশায় নিয়োগ পেলেও সহায়ক জনশক্তিদের নিয়োগ হয় না তেমনভাবে। ফলে স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার দায় সহজেই পড়ে চিকিৎসক ও নার্সের ঘাড়ে। স্বাস্থ্য সংশ্লিষ্টদের দলবাজি, চিকিৎসকদের ক্যাডার বৈষম্য সহ নানা কারণে স্বাস্থ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানো সম্ভব হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। রেফারেল সিস্টেম যদি না থাকে, সবাই যদি কনসালটেন্ট দেখাতে চায়, সবাই যদি স্পেশালিস্টের কাছে যেতে চায়, এবং সেক্ষেত্রে যদি আঞ্চলিক এবং রাজনৈতিক প্রভাব অনেক ক্ষেত্রে অনেক বেশি কাজ করে এবং পরিচিতির প্রভাব, তাহলে আসলে রোগীর সেবাকে কোনো মতেই স্ট্রিমলাইন করা যাবে না। সহায়ক জনবলের সর্বাধিক সংকট দেশের সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে দ্রুত সব ধরনের পদে নিয়োগের আশ্বাস স্বাস্থ্য বিভাগ সচিবের। মাননীয় প্রধানমন্ত্রীর অফিসও এটা খুব তাড়াতাড়ি করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছে এবং আমরা খুব তাড়াতাড়ি করছি। আর ডিজিএ হেলথ অফিস এটা ওভারঅল ম্যানেজ করছে, খুব তাড়াতাড়ি নিয়োগগুলো হবে। তবে এই সহায়ক জনবলের আরও পদ সৃষ্টি করতে হবে, সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে। অপ্রতুল দক্ষ চিকিৎসক, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের লাগামহীন দুর্নীতি, উচ্চমূল্যে নিম্নমানের অপ্রয়োজনীয় যন্ত্র ক্রয় সহ সর্বোপরি তীব্র জনবল সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। তাই স্বাস্থ্যসেবার তদারকির জন্য শক্তিশালী ও বাস্তবমুখী কর্মপদ্ধতির প্রয়োগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে 15,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দুপুরে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় কথা বলেন মন্ত্রী। শিগগিরই 150 নতুন আইসিইউ নির্মাণের কথা জানিয়ে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। আগামী 2 মাসের মধ্যেই আমরা প্রায় 5,000 ডাক্তার
নিয়োগ দিতে সক্ষম হব এবং তারপরে আর কিছুদিন পরে another 10,000 doctors we should be able to appoint them. আমাদের এখন 60% সেবা দিয়ে থাকে প্রাইভেট হাসপাতালগুলো। তো প্রাইভেট সেবা দেওয়া যারা দেয় তারা কিন্তু অনেক চার্জ করে। আমরা আহ্বান করব যে তাদের চার্জ জানি কমিয়ে আনে। কালবৈশাখীর তাণ্ডবে মাদারীপুরে শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়, খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ। উপড়ে গেছে গাছপালা, 14 ঘন্টারও বেশি সময় ধরে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। এদিকে সাতক্ষীরায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমবাগান। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। মাত্র আধা ঘন্টার তাণ্ডবে তছনছ হয়ে যায় মাদারীপুরের সদর, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলার শতাধিক বাড়িঘর। উপড়ে পড়ে গাছপালা। জেলার একমাত্র প্রতিবন্ধী স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে পাঠদান। ক্ষতিগ্রস্ত এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। কালবৈশাখীর প্রলয়ে আমাদের মাদারীপুর জেলার একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয়, প্রশিক্ষিত প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের চালা উড়ে গেছে, অফিসের কাগজপত্র, এরপরে আপনার বই খাতা, এগুলো অনেক কিছু নষ্ট হয়ে গেছে। ফার্নিচার আসবাবপত্র ভিজে গেছে বৃষ্টিতে। সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে 7টি উপজেলার আমবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক আমের গুটি পড়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আম উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষি ও বাগান মালিকরা। আম খুব ফলন ভালো হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টির কারণে প্রায় 3 ভাগের 2 ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার আম বাগানে আম বিক্রি হওয়ার কথা ছিল প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা, এখন 50,000 টাকাও দর হচ্ছে না। এদিকে ঝড়ের কারণে প্রায় 15 ঘন্টা ধরে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্কও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ঝড় হওয়ার পরে বিদ্যুৎ চলে গেছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই, বিদ্যুৎ এখন পর্যন্ত দেয় নাই। একটা ঝড় আসলো সামান্য, এটা আর কিছু না, তারপর কারেন্ট পাইনি এখন পর্যন্ত। কারেন্ট ছাড়া মনে করেন আমরা কি করে নিত্য নৈমিত্য দিন কাটাবো? মনে করেন আজকে অফিসিয়াল কাজ, সরকারি বেসরকারি স্কুল কলেজ হাসপাতাল সবকিছুতে মোবাইলে চার্জ নাই। শনিবার রাত 9টার দিকে দেশের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। ঢাকায় বহুতল ভবনে অভিযান চালাচ্ছে রাজক এবং চট্টগ্রামে অভিযান চালাচ্ছে সিডিএ। রাজধানীর শান্তিনগর এলাকায় আছেন সহকর্মী মিজানুর রহমান খবির এবং চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজার এলাকায় আছেন কমল দে। প্রথমে যাচ্ছি খবিরের কাছে। খবির, ঢাকায় আগুনের ঝুঁকিতে কয়টি ভবন আছে বা কয়টি ভবনই বা আগুনের ঝুঁকি মুক্ত, এই অভিযান চলছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের পক্ষ থেকে। এরই অংশ হিসেবে আজকের অভিযান এখন চলছে কর্ণফুলী গার্ডেন সিটি নামে যে ভবনটি আছে সেই শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি, এটির বেসমেন্টে এখন আমরা আছি। একটু আগে এখানকার রাজুকের কর্মকর্তারা এসে ভবনের যে মালিকপক্ষ বা যারা এখন তত্ত্বাবধানে আছেন তাদের সঙ্গে কথা বলেছেন। আপনারা দেখছেন যে যেই এক্সিট ডোর বা বহির্গমন সিঁড়ি বা বহির্গমনের যে দরজা আছে সেগুলো মাপঝোঁক এবং একই সাথে নকশা মেনে হয়েছে কিনা সেগুলো মূলত পরীক্ষা নিরীক্ষা করছেন রাজুকের কর্মকর্তারা। আমরা একটু বাম দিকে যদি দেখানোর চেষ্টা করি যে যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়িটি তুলনামূলকভাবে সরু বলে রাজুকের কর্মকর্তারা একটু আগে আমাদেরকে বলেছেন এবং তারা মাপঝোঁক করে দেখছেন যে এই সিঁড়িটি 4তলা থেকে নেমে গেছে নিচে এবং এর পাশে কিন্তু জেনারেটর থাকায় আগুনের ঝুঁকি একটু বেশি মনে হচ্ছে তাদের কাছে, যে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তখন এই দরজার কাছে এসে সেখান থেকে অনেকগুলো লোক একসাথে বের হয়ে একটু কঠিন হয়ে পড়বে। সেই মাপঝোঁকগুলি করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা তারা দিয়ে যাচ্ছেন এবং এই তথ্য নথিবদ্ধ করে তারা এখান থেকে নিয়ে গেছেন। এর আগে মোট 4টি ভবনে তারা অভিযান চালিয়েছেন এবং ব্যাংক 2টি ভবনে রয়েছে। সেখানেও দেখা গেছে যে নকশা বহির্ভূতভাবে কয়েকটি সিঁড়ি তৈরি করা হয়েছে এবং সেই কথা এবং এই কথাগুলো আপনার বিগত নিউজে বা সংবাদে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। এখন আমরা কর্ণফুলী গার্ডেন সিটির যে নিচতলা আছে তার পরিস্থিতি দেখালাম। আরও কয়েকটি ভবনে অভিযান চলবে। তো অভিযান ঢাকার মতো চলছে চট্টগ্রামও, সেখানে সহকর্মী কমল দে আছেন, তার কাছে আমরা এখন যাব। ধন্যবাদ।
কবির। বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় খুচরা বাজার হলো চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, যেখানে অন্তত 10,000-এর বেশি পাকা মার্কেট রয়েছে এবং রয়েছে খুচরা দোকান। সেগুলিকে নিরাপত্তা নির্বিঘ্ন করার জন্য, বিশেষ করে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের ব্যবস্থা করার জন্য কিন্তু এখানে উচ্ছেদ শুরু হয়েছে সকাল থেকে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন এবং আমরা দেখেছি তারা কিন্তু চট্টগ্রামের যে রেজদিন বাজার এলাকাটি রয়েছে সেই এলাকায় তারা বিভিন্ন মার্কেটে যাচ্ছেন এবং ফুটপাথ এলাকায় যে দোকানগুলি সেগুলো ভেঙে ফেলছেন। তারা বলছেন যেহেতু ফায়ার যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যাতে ফায়ার সার্ভিসের গাড়িগুলো নির্বিঘ্নে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা তারা চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে এখানে কিছু বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে তারা অভিযোগ করছে তাদেরকে আগে বলা হয়নি, সে বিষয়টা মাথায় রেখে কিন্তু সিডিএ উন্নয়ন কর্তৃপক্ষ তাদের প্রতিটি মার্কেটকে আধা ঘন্টা করে সময় দিচ্ছেন এবং বলছে 8 ঘন্টার মধ্যে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিশাল মার্কেট যার ব্যাপ্তি প্রায় 3 কিলোমিটারের বেশি, কিন্তু সেখানে কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থার ব্যবস্থা একেবারে অপ্রতুল এবং এখানে প্রায়শই কিন্তু নানা ধরনের দুর্ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে গিয়ে আজকে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সেই উচ্ছেদের মধ্যে ইতিমধ্যে কিন্তু 100-এর বেশি ছোট ছোট দোকান ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট। তো তাহলে উচ্ছেদ এই অভিযান চলছে এবং সেই উচ্ছেদের একটা অংশ হচ্ছে তামাকুমন্ডি লেন, রেজদিন বাজার, আমতল, এই পুরো এলাকার উচ্ছেদের অভিযান চলছে এবং উচ্ছেদের একটা অংশে আধা ঘন্টা করে সময় দেওয়া হয় প্রতিটি গলিকে এবং 8 ঘন্টার মধ্যে যারা ভেঙে নিতে পারেন তারা ভেঙে নিচ্ছে, বাকি ভাঙতে না পারলে সেগুলি কিন্তু এক বল্ডুজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এখন তারা আমতল হয়ে 3 পোলের মাথায় এসেছেন, এখানে তারা উচ্ছেদ অভিযান চালাবেন, অর্থাৎ পুরো রেজদিন বাজারকে আগামী 2 দিনের মধ্যে তারা অগ্নি নির্বাপন ব্যবস্থা সুসংহত করবেন এমনটি ঘোষণা দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট এবং তারা বলছেন যত রকম বাধা আসুক তারা সেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা যাবে, কারণ এখানকার ব্যবসায়ীরা বলছে তাদেরকে আগে থেকে সময় দেওয়া হয়নি। তো বলা হচ্ছে যে এখন পর্যন্ত উচ্ছেদের যে কার্যক্রম সে কার্যক্রমে 100-এর বেশি দোকান উচ্ছেদ করা হয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডি লেন এবং আমতলা এলাকায় যে উচ্ছেদ অভিযান চলছে তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় ভবন অভিযান চালাচ্ছে সিডিএ, সে খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। এর আগে ঢাকায় বহুতল ভবনে অভিযান চালাচ্ছে রাজক, সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মিজানুর রহমান খবির। ফেনীতে নিখোঁজের 7 দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক সহপাঠী সহ 3 জনকে আটক করা হয়েছে। গতকাল রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানান, গত 31 মার্চ রাতে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় আরাফাত হোসেন শুভ। এরপর থেকে নিখোঁজ হয় সে। বিষয়টি পুলিশকে জানালে শুভর এক সহপাঠী সহ 3 জনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এলাকার তেমোহনি বাজারের একটি দোকানে শুভর সাইকেল পাওয়া যায়। পরে ওই দোকানের পেছনে জঙ্গল থেকে উদ্ধার করা হয় শুভর লাশ। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। সে কাশীপুর মাদার কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের 8ম শ্রেণীতে পড়ত। মদ পানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন রুয়েটের আরও এক শিক্ষার্থী। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। প্রক্টর জানান, গত রাতে নগরীর মুন্নাফের মোড় এলাকার একটি ছাত্রাবাসে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় সহপাঠীরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। চিকিৎসাধীন রয়েছেন রুয়েটের আরও এক শিক্ষার্থী। নিহত মাহতাসিম রাফিদ আইন বিভাগের 3য় বর্ষের এবং তুর্য রায় অর্থনীতি বিভাগের 2য় বর্ষের ছাত্র বলে জানিয়েছেন প্রক্টর। তাদের বাড়ি খুলনা ও নীলফামারী জেলায়। এদিকে অতিরিক্ত মদ পান করায় পাবনার রূপপুর প্রকল্পের এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। একসাথে 3 জন হসপিটালে আসছে, 2 জন মারা গেছে, আরেকজন আছে। 2 জন হলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর একটা হলো রুয়েটের যে বেশি আছে, তার কাছে আমি তথ্য পেলাম যে এরা আসলে মদ্যপান করে মারা গেছে। গাঁজা, মদ সহ বিভিন্ন নেশা তারা গ্রহণ করে। এগুলোর আলামত আর কি, গ্রহণ করার যে সমস্ত সরঞ্জাম, এই সমস্ত আলামত দেখা যাচ্ছে। রুমগুলো তল্লাশি করছি, জব্দ করছি। পাশাপাশি এটা আইনানুগ ব্যবস্থা যেটা সেটা আমরা গ্রহণ করতেছি। দুপুরের সময় আরও থাকছে। ব্রিটেনে শিথিল হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার নিয়ম। ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকায় সুযোগ কম পাবে বাংলাদেশি শিক্ষার্থীরা। পবিত্র রমজান সামনে রেখে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ পর্যাপ্ত থাকায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে পেঁয়াজ এবং ছোলার দাম। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ 8 টাকা এবং ছোলা 61 থেকে 62 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আসন্ন শবে বরাতের চাহিদা বাড়তে থাকায় চিনির দাম বাড়ছে। আর বুকিং রেটের কারণে অনেকটা স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের বাজার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
ভারত থেকে ব্যাপকভাবে আমদানি হওয়ায় কোনো কাজ সাজিয়ে কাজে আসছে না পেঁয়াজের বাজারে, বরং প্রতি সপ্তাহে কেজিতে 1 থেকে 2 টাকা করে কমছে। সে সাথে চীন ও থাইল্যান্ড থেকে সরবরাহ বাড়ায় আদা ও রসুনের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দেশি পেঁয়াজ 7-8 টাকা আর ভারতীয় 13-14 টাকা। গত সপ্তাহ থেকে 2-3 টাকা করে কম মাল প্রচুর আমদানি আছে। চায়না আদা 65 টাকা, থাইল্যান্ড আদা হইল 60-61 টাকা। একই অবস্থা ছোলার বাজারেও। সবচেয়ে বেশি ছোলা আমদানি করা হয় অস্ট্রেলিয়া থেকে, কিন্তু এবার অস্ট্রেলিয়ায় ছোলার ফলন ভালো হয়নি, তাই বাজার দখল করেছে সাধারণ মানের ছোলা। মানের কারণে ছোলার দামও তুলনামূলক কম। অস্ট্রেলিয়ার ছোলা হয়েছে নিম্নমানের, যার কারণে বাজার কম। আবার মায়ানমার থেকে কিছু ছোলা আসবে উন্নত মানের, ভালো ছোলা হলে একটু বেশি থাকবে। গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বুকিং রেট স্থিতিশীল থাকায় সব ধরনের ভোজ্য তেলের দাম কমতির দিকে। মূলত সয়াবিন এবং পাম অয়েল সামনে রমজানকে কেন্দ্র করে 10 পয়সা 20 পয়সা এবং আন্তর্জাতিক বাজারও বেশি, সেই হিসেবে 10-20 পয়সা কেজি প্রতি বাড়ছে। পবিত্র শবে বরাত থেকে শুরু করে পুরো রমজান মাসে চিনির চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, ফলে চাহিদার কারণে চিনির দামও বাড়ছে। রমজানে যদি মিলেরা সরবরাহ স্বাভাবিক রাখে তাহলে চিনির দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট অন্যান্য সময়ের তুলনায় কম থাকায় চলতি বছর চাহিদার তুলনায় সবচেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পবিত্র রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি এবং বাজারে সরবরাহ দুটোই পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তারপরও পবিত্র শবে-বরাতের চাহিদার কথা বলে বাড়ানো হয়েছে কিছু কিছু ভোগ্যপণ্যের দাম। এর মাঝে যুক্ত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2টি পয়েন্টে ওজন স্কেল বসানোর অজুহাত। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে এফডিসিতে তার জানাজা হলে দুপুরে নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে, সেখানেই তার দাফন করার কথা রয়েছে। জানাজায় উপস্থিত থেকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মরণোত্তর হলেও তাকে সম্মান জানাবে রাষ্ট্র। প্রকৃতির নিয়মে যেতেই হবে সবাইকে, আমিও যাব, আপনিও যাবেন, সবাই আমরা চলে যাব। মানে এটা অনেক বড় কষ্ট, মানে এই কষ্টগুলো আসলে পরপরই পেয়ে যাচ্ছি, মানে খুব তাড়াতাড়ি সবাই চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, যারা গুণী লিজেন্ড, যারা আমরা কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে থাকবো। বাংলা ছবির 4 দশকের জনপ্রিয় অভিনেতা টেলিসামাদের মরদেহ তখন দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। শেষবারের মতো তাকে দেখতে এসে তাই স্মৃতি ভারাক্রান্ত তার সহকর্মীরা। রোববার সকালে এফডিসিতে তার মরদেহ নিয়ে আসা হলে সেখানে জড়ো হন চলচ্চিত্রের কলাকুশলীরা। রয়েছে ক্ষোভও। উনি একজন অনেক বড় মাপের শিল্পী ছিলেন, আর কি অনেক বড় মাপের শিল্পী। চলচ্চিত্রের দ্বিতীয় টেলিসামাদ আসবে না, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের জন্য দোয়া করি। টেলিসামাদ থাকা মানে আমরা আনন্দ করতে পারতাম, আমাদেরকে হাসিয়ে ভুলিয়ে অভিনয় করতাম। আমরা জানতাম না কখন সময় পার হয়ে যাচ্ছে টেলি থাকলে। দুপুর 11:15টায় তৃতীয় দফার জানাজা শেষে তথ্যমন্ত্রী আশ্বাস দেন, মরণোত্তর হলেও তাকে সম্মান জানাবে রাষ্ট্র। বহু মানুষকে জীবদ্দশায় পুরস্কৃত না হলেও মরণোত্তর অনেকে পুরস্কার পান। চট্টগ্রামের কদিন আগে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে, সেখানে অনেককে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে। তার আগে 21শে পদক দেওয়া হয়েছে, সেখানেও অনেকে মরণোত্তর পুরস্কার পেয়েছে। সুতরাং পুরস্কৃত করার সময় আছে। এ সময় পরিবারের পক্ষ থেকে টেলিসামাদের জন্য দোয়া চাওয়া হয়। আমার বাবা যদি কোনো ভুল ত্রুটি, কোনো ধরনের কিছু যদি আপনাদের সাথে করে থাকে, আমি চাবো আপনারা সবাই তাকে মাফ করে দিবেন। জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। 5 এপ্রিল শুক্রবার রাতে অসুস্থ অবস্থায় টেলিসামাদকে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 74 বছর বয়সী এই গুণী শিল্পী। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা দেওয়ার নিয়ম শিথিল করা হচ্ছে। বিদেশি মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করার মাধ্যমে ব্রিটেনের বার্ষিক আয়ের খাতকে আরও সম্প্রসারণ করতেই এই নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে ব্রিটেনের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে কম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকায় অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিক্ষার্থীরা কিছুটা কম সুযোগ পাবেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির।
প্রতি বছর ব্রিটেনে 4.5 লাখ বিদেশি শিক্ষার্থী পড়তে আসেন। এদের মধ্যে বাংলাদেশ থেকেও আসেন অনেক শিক্ষার্থী। শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করিয়েই ব্রিটেনে বছরে আয় করছে 20 বিলিয়ন পাউন্ড, যা ব্রিটেনের পুরো বার্ষিক আয়ের 4%। এই আয়ের হারকে 30% বাড়িয়ে 35 বিলিয়ন পাউন্ডে নিয়ে যেতে উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে প্রতি বছর আরো 1.5 লাখ বাড়িয়ে মোট 6 লাখ বিদেশি শিক্ষার্থীদের ব্রিটেনে পড়ালেখার জন্য আসতে সুযোগ দিবে ব্রিটিশ সরকার। শিথিল করা হচ্ছে বেশ কিছু নিয়মও। স্টুডেন্টদেরকে অনেক বেশি সুবিধাও দিয়েছে, যেমন পড়াশোনা শেষ করার পরে 6 মাস ওরা কাজ করতে পারবে কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়া। আর যারা পিএইচডি করে তাদেরকে 1 বছর কাজ করার পারমিশন দেওয়া হবে। প্লাস আরও বেশি একটা যেটা সুবিধা সেটা হলো এখান থেকে খুব সহজভাবেই স্টুডেন্টরা চাইলে টিয়ার 2 ওয়ার্ক পারমিট ভিসাতে চলে যেতে পারে। তবে ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ এখনো উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের মান এখন উন্নত হয়েছে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি কূটনীতিক পর্যায়ে আলোচনা করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ করে দেয় এই ক্ষেত্রে আসার, তাহলে বাংলাদেশ হয়তো বা হাই রিস্ক কান্ট্রি থেকে নেমে এসে বা লো রিস্ক কান্ট্রিতে পরিণত হবে, যেমন মালয়েশিয়া বা চায়না অথবা ইন্দোনেশিয়ার মতো। ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীদের অধিকাংশই বাংলাদেশে স্টুডেন্ট কনসালটেন্সির নামে কিছু অসাধু চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হতে হয় প্রতিনিয়ত। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ত্র মামলার আসামি 6 নেতার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, টিয়ার সেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। কুমিল্লায় হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আপিল বিভাগে বহাল, মুক্তির দাবিতে আবারও ঘরোয়া অনশন বিএনপির। আবেদন করলে প্যারোলে মুক্তির বিষয়ে ব্যবস্থা বলছে সরকার। আত্মসমর্পণ করতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য। স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্বুদ্ধ করেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের বিভিন্ন জেলা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। 14 ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। এবং হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় ওয়ার্ড বয়, টেকনিশিয়ান, সহায়ক জনশক্তি নিয়োগের ব্যাপারে উদাসীন স্বাস্থ্য বিভাগ। উপজেলা পর্যায়ে সংকট চরমে। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।